না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একজন শিক্ষক হিসাবে বলতেছি আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা অনেক জ্ঞানী গুণী প্রজ্ঞাবান বা ভবিষ্যৎ বিশারদ বলতে পারি, যদিও এটা বলা ঠিক না, তারপরেও বলি কারণ তাদের দ্বারাই আমাদের দেশের যুগের পর যুগ লেখাপড়া চলে যাচ্ছে। সেই 1971 সাল থেকে যদি আমরা এই 24 সাল পর্যন্ত, অর্থাৎ ওদিকে 29 সালের দিকে প্রায় 53-54 বছরে লেখাপড়ার দিকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, শুধু মানবিকের আর ব্যবসায়িক শিক্ষার ছেলে মেয়েদেরকে প্র্যাকটিক্যাল যে একটা প্রশিক্ষণ হাতে কলমে শিক্ষার ক্ষেত্র, এদিক থেকে বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত করে রাখা হচ্ছে। আর আমাদের দেশের ছেলে মেয়েদের দিকে যদি তাকাই বা হাই স্কুলের দিকে যদি তাকাই বা আমরা অনার্স লেভেলের দিকেও যদি তাকাই, তারপর ডিগ্রির দিকে তাকাই, এদিকে দেখি আমরা সায়েন্সের ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি স্টুডেন্টই এই ওই দুটি শাখায়। এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে এই প্রশিক্ষণের কারণেও আমাদের এই ফোর্থ রিভলিউশন যে এরা আসছে, এই যুগে এসে, চতুর্থ বিপ্লবের যুগে এসে বা পঞ্চম বিপ্লবের যুগে এসেও আমরা এখনো সেই সেকেন্ড রিভলিউশনারি সিস্টেমে পড়ে আছি। এটা আমাদের দারিদ্রতার কারণেই হবে, জনসংখ্যা বেশি হওয়ার কারণেও, মানব সম্পদে রূপান্তরিত না করার কারণেও হয়ে থাকে বা হয়ে যাচ্ছে বা হচ্ছে, ভবিষ্যতেও হবে। তারপরও আমি বিশ্বের অন্য দেশের দিকে তাকিয়ে বাংলাদেশের যারা বিভিন্ন ধরনের দিক নির্দেশক হিসেবে আছেন, বিচারক হিসেবে আছেন, সংসদ সদস্য হিসেবে থাকবেন বা আছেন, ভবিষ্যতে থাকবেন, যারা দেশটাকে সুন্দর করে পরিচালনা করছে, তাদেরকে বলবো প্রত্যেকটা ছেলে মেয়েকে প্রত্যেকটা সাবজেক্টেই কিছু নাম্বার হলেও আমাদের এই হিসাবে, প্র্যাকটিক্যাল হিসাবে, ভাইভা হিসাবে, অথবা তার দক্ষতা, অভিজ্ঞতা, তার প্রেজেন্টেশন, তার উপস্থিতি সবকিছু মিলে মানে একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত রাখা উচিত। কারণ সে শুধু মুখস্থ বিদ্যা করে অনর্গল বলে যাবে বা অন্যজন এটা দেখে লিখে যাবে, ভালো সার্টিফিকেট অর্জন করবে, এটা রাখলে হয়তো, বা আমরা তো রাখলামই 53 বছর, প্রায় 54 বছর রেখেছি, দেখলাম, কিন্তু আমরা আসি যারা মানে ভিডিওটা কোনোদিন একটু শুনবেন, আমি তাদেরকে অনুরোধ করবো, যদি বাংলাদেশের শাসন বিভাগ, বিচার বিভাগ বা আইন বিভাগ অথবা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনি কোনোদিন থাকেন, আপনাকে হাত জোর করে বলছি যে ভবিষ্যতে আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য একটি নির্দিষ্ট ফিক্স মার্ক রাখেন। যে মার্কটা হবে তার দক্ষতা, তার নৈপুণ্যতা, তার যোগ্যতা, তার কমিউনিকেশন যে স্কিলটা, অর্থাৎ তার যে বিভিন্ন ধরনের কাজকর্ম করার যে অভিপ্রাস, অথবা সে কীভাবে করতে চায়, কীভাবে করবে, তার কথা বলার ধরন, সে অন্যের সামনে কীভাবে কথা বলতে পারে বা বলতে পারতেছে। একটি ক্লাসের ধরুন কালকে একটা স্কুলের খালি মাঠ আছে, সেই খালি মাঠের মধ্যে একজন ছেলে 10-12 জন ছেলেকে, অথবা একটা মেয়ে 10-12 জন ছেলে মেয়েকে নিয়ে কীভাবে কনভিন্স করছে, তার অভিজ্ঞতাটা কেমন করে কাটাচ্ছে, বা তাদেরকে নিয়ে তিনি সে লিডারের মধ্যে কীভাবে দায়িত্ব পালন করছে, এটাও কিন্তু তার একটা যোগ্যতা। কারণ তারাই এক সময়, আমরা যেমন সংসারের উদাহরণ দিই, বাংলাদেশে যদি আমি 17 কোটি মানুষ ধরি, গড়ে 4 জন বা 5 জন করে ধরলেও আমাদের মিনিমাম 4 কোটি পরিবার আছে, তাদের মা বাবা একজন মারা যেতে পারে, সরি টু সে মারা যেতে পারে। তাদেরকে যদি দেখি, তারা প্রত্যেকটা পরিবার কি সুন্দর করে চালাচ্ছে, সেটা আমাদের আপার লেভেলের না হলেও প্রত্যেকটা পরিবার কিন্তু চালাচ্ছে। সুতরাং এই ছেলে মেয়েরা কিন্তু এক সময় আমাদের এই দেশটা চালাবে। তাহলে আমরা কেন তার শুধু এই তাত্ত্বিক জ্ঞানের উপর ডিপেন্ড করে রাখছি? আশা রাখি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ যে দেশ নির্ধারক যারা আছেন, তারা অবশ্যই তাদেরকে প্র্যাকটিক্যাল দিকে একটা বড় একটা মার্ক নিয়ে রাখবেন, এবং সেটা জানি যুগোপযোগী, এবং সেখানে জানি কোনো এই কপি সিস্টেম অথবা অনলাইন কিংবা দেখা দেখি এই সিস্টেমটা না থাকে। আমাদের তাত্ত্বিক জ্ঞান থাকবে একটা নির্দিষ্ট অংশ, আর যে সায়েন্সের যে 4-5টা সাবজেক্টে আমাদের প্র্যাকটিক্যাল থাকে, আমাদের সব বিভাগেই প্র্যাকটিক্যাল থাকবে। তাতে আমাদের ছেলেমেয়েরা উত্তরোত্তর এই হাতে কলমে শিখে ভবিষ্যৎ জীবনের দিকে অনেক ধাবিত হতে পারবে। সে ব্যবসায়ী হতে পারে, সে সাধারণ দোকানদার হতে পারে, সে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সে একজন উকিল হতে পারে, সে একজন টিচার হতে পারে। শুধু এই তাত্ত্বিক জ্ঞান দিয়ে সে অবজেক্টিভ সিস্টেম বা রিটেন সিস্টেমে যে সামান্য ভাইবে মার্ক যোগ করে বা করে না, এভাবে যদি হয়, তাহলে আমাদের অনেক বড় একটা অংশ তাদের এই তাত্ত্বিক জ্ঞানের কারণে অনেক আপার লেভেলে উঠে যেতে পারে। কিন্তু তারা যখন এটা ডেলিভারি স্পেস দেবে, তখন অবশ্যই এখানে একটা গ্যাপ রেখে, আর এই গ্যাপটা যে জয়েন দেবে, সে যদি 25, 30 বা 28
বা 32 করছে, এখন এই বয়সে যদি জয়েন দিয়ে দেয় তাহলে মিনিমাম তার 28 বছর বা 30 বছর বা 35 বছর সে সার্ভিসটা নেই। তাহলে এই 35টা বছরই প্রায় যদি সে সামনের দিকে তার্কিত না হয় তাহলে আমাদের এই লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে তারা ঠকাবে। আর এই ঠকার কারণে আমাদের দেশটাই ঠকে যাবে, বা আমাদের দেশটা এত মানুষ থাকা সত্ত্বেও মানুষ সম্পদে রূপান্তরিত না করার কারণে আমরা অনেক পিছিয়ে যাব। তাই আমি করজোর অনুরোধ করবো, যারা আমার এই ভিডিওটা ভবিষ্যৎ জীবনে দেখবেন বা কারো যদি শুনে থাকেন কোনো একদিন যদি থাকে, যদি দেশের শাসন বিচার বা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার অবদান থাকে একটু হলেও, কোনো একটা মিটিং বা কোনো একটা অংশের কোনো জনগণের অংশগ্রহণের ইয়ে থাকে, আমার একটু হলে একটা কথা হলো বসে দিয়ে যে না, সকল ছেলেমেয়েদের কি প্র্যাকটিক্যাল থাকতে হবে, এটা বাধ্যতামূলক করতে হবে, বাধ্যতামূলক করতে হবে, এবং সেটা জানি যুগোপযোগী এবং স্বচ্ছ জবাবদিহিতা পরিগণিত হিসেবে থাকে। যাক, আচ্ছা আমি কেন বললাম এই কথাটা, যে আমাদের বিভিন্ন ক্লাসেই এই সূচক নামের যে শব্দটি এই অঙ্কগুলো থাকে, আমি এই সূচক দিয়ে শুধু আমাদের গণিত করাবো না, এটা আমাদের জীবনেও থাকতে পারে। যে আমাদের বৃত্তি যে থাকে বাবা এবং মা, তারা কিন্তু আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সকল খরচ দিয়ে থাকে, বা অন্য আত্মীয় স্বজনের দিয়ে দিতে পারে, তাদেরকে এদের সম্পর্কে দিতে পারে, কিন্তু তারা বৃত্তি হিসাবে নিচে থেকে কাজ করে উপরে তাদের ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদেরকে প্রকাশ করে। এই সূচক দিয়ে আমি আমার পরিবারটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে আমার দেখবো যে আমাদের সূচক হিসেবে আমার মা বাবা বা আত্মীয় স্বজনরা আমাদের এই অর্থনৈতিক বা লেখাপড়ার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ করে বা সুবিধা দেয়, তারা এই নিচে থেকে কাজ করে। এই জন্য আমার এই পত্রটা বেশি ভালো লাগে, যে গণিত শুধু আমাদের এই লেখাপড়ার ক্ষেত্রে না, আমাদের জীবনে অন্যান্য সাবজেক্টগুলো জীবনে, কারণ জিজ্ঞেস করতে হলে আমাকে অনেক সাবজেক্টের বিষয়ে সব জ্ঞান নিতে পারবো না আমি সাধারণ একজন মানুষ, কিন্তু কিছু জ্ঞান নেওয়া উচিত যাতে আমরা ভবিষ্যৎ জীবনে সবার সাথে মিলেমিশে থাকতে পারি, বিশ্বের বিভিন্ন দেশের সাথে মিলেমিশে থাকতে পারি, বিশ্বের অন্য দেশের সাথে যেন আমরা একটু টেকনিক্যাল বা যে বিচার ব্যবস্থা বা স্বচ্ছতার দিকে আরো এগিয়ে যেতে পারি। এই জন্য আমাদের বিভিন্ন ধরনের বিষয় থেকে জ্ঞান নেওয়া উচিত, তা না হলে আমরা এক গেমে হয়ে যাবো। তো একটা সাবজেক্ট আমি উৎসাহ হলাম, আমি প্রাইভেট পড়ে কয়েক হাজার ছেলে মেয়েদেরকে উপকৃত করতে পারবো একটা সাবজেক্টে বিশেষ করে। কিন্তু আমি যদি অনেক সাবজেক্টে করি, ক্লাসে যাই, তাদেরকে যদি সব সাবজেক্টের 1%ও যদি অর্জন করেও তাদেরকে দিতে পারি, তাহলে তারা সার্বিকভাবে উপকৃত হবে, যেটা আমাদের বিশ্বের মধ্যে এখন দরকার। কারণ পারমাণবিক বোমা যেমন, আমি যদি সেই আলফ্রেড নোবেলের ওইদিকে তাকাই, তিনি যার জন্য আবিষ্কার করেছিল যে সেগুলো বা নিউটন আইনস্টাইন, সেগুলো কিন্তু এখন আমরা তা করছি না, সেগুলো মানুষের উপকারের জন্য তৈরি করছি না, এখন মানুষের উপরই প্রয়োগ করা হয়। কিন্তু এটা যেন না হয়, আমরা যা আবিষ্কার করবো বা যা আমরা পৃথিবীতে আনবো, উদ্ঘাটন করবো, ইনভেনশন বা ডিসকভার যা এগুলি করবো, সেটা যেন মানুষ বা অন্যান্য প্রাণীর উপকার হয়। কিন্তু সেটা যদি আমরা সেই মানুষের উপরে রাখি, তাহলে আমার মনে হয় এগুলো আবিষ্কার না করাই ভালো। কারণ পৃথিবীটা যাদের জন্য, তাদেরকে যদি মারা হয় তাহলে এত কিছুর আবিষ্কার করার দরকার কি? সুতরাং যাকে আর কথা বলতে চাই না, সবাই যখন আমার এই সম্পূর্ণটা দিল, সব দিল, যাতে একজন এলেও একটু একটু দেখতে পারি। এখন আমরা এটার দিকে ফোকাস করো। এই যে আমরা এখানে রুট লিখেছি বা বর্গমূল রুট, এই রুটে আমরা সংক্ষিপ্তভাবে এই হাফ হিসেবে প্রকাশ করতে পারি। ভালো করে দেখেন, এই রুটটাকে হাফ হিসেবে দেখতে পারি, হাফ। অর্থাৎ আমরা যদি একটি সংখ্যার মধ্যে রুট বসাই, সেটা মধ্যে হাফ দিয়ে ওই সংখ্যাটা কাটতে পারি, অথবা এটার কারণে আমরা একটি সংখ্যাকে যদি হয়, যেমন এখানে লিখি যদি আমরা 4, এই 4টাকে আমরা দুইটা ভাগে করে দিই, এখানে বৃত্তি হিসেবে 2, এটার উপরে পাওয়ার, অর্থাৎ এটাকে আমরা উৎপাদক হিসেবে যেটা বের করবো সেই অনুযায়ী এই উপরে লিখলাম। তাহলে এই সঙ্গে এইটা আর এইটা, এই রুট আর এই যে 2 পাওয়ার, এই দুইটা কেটে দিয়ে এখানে 2 বসতে পারে। কত সুন্দর নিয়ম! এইভাবে অনেক বড় বড় সংখ্যা থাকতে পারে, আবার এটা বর্গমূল নাও হতে পারে। আবার এদিকে এখানে যদি 3 পাওয়ার বা 4 অথবা 5 বা 6, অর্থাৎ 2 উপরে যে কোনো সংখ্যা 2 থেকে শুরু করে যে কোনোটা থাকতে পারে, 2 থাকবে তো 2 থাকলে সেই সংখ্যাটা এখানে নিচে পড়বে, সেই সংখ্যাটা এখানে নিচে পড়বে। তাহলে 3 রুট এই যে 1 নিচে হলো 3, এখানে এই যে 1 আর এই যে এখন যদি এখানে এটা 3 না থেকে এখানে 5 থাকে, তাহলে আমরা এখানে 5 বসিয়ে দেব। এখানে যদি 7 থাকে, তাহলে আমরা এখানে কি বসিয়ে দেব? 7। আশা রাখি তোমরা বুঝতে পারছো। এখানে এটা, তাহলে এটা কি হবে? এই যে এখানে 3 আর এই রুটের জন্য মান এই যে 2 মান, এটা এখানে গুণ করো, গুণ করলে কি হবে? নিচে 2 উপরে হলো। আমরা আরো সংখ্যাগুলো দেখতে পারি নিচের দিকে, যেগুলো আরো বড় সংখ্যা, এখানে
কি আছে 3 আর এই যে 1 উপরে ধর 3, তাহলে আমরা কি লিখতে পারি এই যে a আর এখানে 3 আর এটার কারণে আমরা লিখতে পারি গুণন, নিচে হলো 3 উপরে হলো 1। এখন দেখো এই যে পাওয়ার, এই পাওয়ারটা যদি আমরা এখানে গুণ করি তাহলে a এর পাওয়ার এখানে 3 এখানে 3, এটা কাটা গেল সমান এর উপরে পাওয়ার সমান এর উপরে পাওয়ার দিয়ে 1 লিখি। ওকে, পরেরটা আসে। আমরা জানি যে কোনো পাওয়ার এই সংখ্যায় যে পাওয়ার উপরে থাকে এটার মান হয় 1, কত হয় 1 প্লাস এর y এর উপর, অর্থাৎ যে কোনো অক্ষর থাকুক সেটা ABCD থাকুক, ক খ থাকুক বা 1D থাকুক, কোনো কথা সমস্যা নেই, আমাদের যে কোনো পাওয়ার থাকবে সেই পাওয়ার উপরে এটা আমরা এর জন্য 1 বসাই। মানে যদি আমরা যদি এখানে এটা থেকে অবজেক্ট থাকে সেটা থাকে যে 2 1 3 4, তাহলে নিঃসন্দেহে যে 1 আর 1 এর প্লাস 2 দেন এই 2 দিয়ে আমরা অবজেক্টিভে বসাই দেব। আশা রাখি তোমরা বুঝতে পারছো। পরেরটা আসো। তাহলে এই যে বলছি যে এখানে যে কোনো অক্ষর থাকুক ছোট সমস্যা নেই, থাকুক সব মিলে আমরা 1 বসাবো। তাহলে 5 এর উপরে পাওয়ার 1 0 দিলাম, x এর উপরে 0 দিলাম, তাহলে 5 এর উপরে দুইটা মিলে কি যে পাওয়ার 1, x এর উপরে পাওয়ার 1, তাহলে a1 1 দুইটা মিলে গুণ করলে 1। আবার আসো এখানে যে কোনো অক্ষর দিতে পারো তোমরা, ABCD থেকে শুরু করে ক খ বা 1 2 যা দিতে পারো সেটা পাওয়ার থাকলে এর মান সবসময় 1। আবার এই উপর দিকে আসো, টোটালটা বললাম যে এর মান থাকবে কি 1। এই এর উপরে কোনো কিছু না থাকে আমরা জানি যে যেমন এখানে যদি লেখা যায় ক, মনে মনে কি আছে অ, অর্থাৎ আমরা ইংরেজিতে একটু সুন্দর করে বলতে পারি যে যেমন ইট, ইট এই যে ভয়েল ছাড়া উচ্চারিত হচ্ছে না, যে একটা ওয়ার্ড বলতে পারি, ঠিক তেমনি আমাদের এখানে মনে মনে পাওয়ার হিসাবে 1 আছে। এই দিকে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা জানি যোগ বিয়োগ করলে বামের দিকে থাকে, কোথায় থাকে বামের দিকে থাকে, যেমন 1 দুইটা এই দুইটা মিলে যে এটার মনে মনে 1 আছে, এটার মধ্যে মনে মনে 1 আছে, এইটারে এইটারে, তাহলে এই হলো 1 1 2 8, অর্থাৎ যোগ আর বিয়োগে বসে বামে আর ভাগ আর গুণনের বেলায় বসে পাওয়ার এই যে উপরে বা নিচে, এটা মনে রাখতে হবে a আর n পাওয়ার, তাহলে উপরে a নিচে হলো এই যে এটা আমরা হিসাবে যদি ই করি তাহলে মাইনাস দিয়ে a আর n দিতে হবে। আবার যদি এই সংখ্যাটা আমরা লিখি এটাই কিন্তু আবার এটাই হবে, দেখেন যে মাইনাসের কারণে উপরে থাকে 1, আমরা এটা যদি এটাই করি বা এটা দেখলাম এই 1 তে ভাগ করলে গেল ফল উল্টো হয়ে যাবে, তার মানে আবার সেই a n হবে 15 0 আমরা জানি পাওয়ার এই যে সে এক। আবার 15 এর জায়গায় যদি আমরা সব করে লিখি তাহলে 50 এই যে 70 এর এই দুইটার মানের জন্য হলো 1 আর এই যে x, তাহলে দুইটা মিলে গুণ হয় x। আমরা আশা রাখি অবশ্যই এই সূত্রগুলো দিয়ে একবার দেখব যে যেগুলো ভাবে হোক যে কোনটার পাওয়ার হয় কোনটার কারণে কি হয় সেভাবে দেখে, আর কত বিশেষ করে দেখলো যে ভাগ করতে 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 মৌলিক সংখ্যা দিয়ে, যেমন মৌলিক সংখ্যা কি 2 3 5 7 যেগুলো 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, 1 এবং ওই সংখ্যা ছাড়া সাধারণভাবে ভাগ যায় না, মানে বিভাজ্য হয় না, শেষ হয় দশমিক দিতে পারে কিন্তু দশমিক দেওয়া হবে না, সেগুলো হলো মৌলিক সংখ্যা। এগুলো আমরা অনেকগুলো শিখে নেব, মোটামুটি 1 থেকে 100 পর্যন্ত 25টা আছে, 2 থেকে 100 পর্যন্ত শিখে নেবো ভালোভাবে। যেগুলোকে আমরা শুধু ভাগ করে দেখবো যেগুলো কথা হবে দেখবো এটার পাওয়ার ভিত্তিগত সেটা অনুযায়ী কাজ করবো। আশা রাখি আরেকবার দেখলে এগুলো একটু হলেও তোমরা বুঝবে, এবং ক্লাস 9 এ যারা বসে ধরবে তাদের এইটার জন্য একটা অধ্যায় আছে, অবশ্যই পারবে। আর যারা ভবিষ্যতে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছ তাদের তো একটা দুটো থাকেই, বিভিন্ন ধরনের BCS থেকে শুরু করে সবই। আশা রাখি ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।